আজকে যারা সরকারি দল এই ওলামায়ে কেরামের রক্তের উপর দিয়ে তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় আসবার চেষ্টা এবং দিন শেষে ওয়াদা না রাখা, টোটাল জেনোসাইড হয়ে গেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এবং এটার সাথে কিন্তু বেগম জিয়া জড়িত না, এটার সাথে কিন্তু অন্যান্য বিএনপির নেতারা যারা সোল্ড আউট হয়ে গেছে, যারা একটা বিশাল অংশ আজকে ভারতের কাছে সোল্ড আউট হয়ে গেছে। বেগম জিয়া কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিলেন শেষ পর্যন্ত, উনি থাকতে চেয়েছেন, ওনাকে উঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে বিএনপির নেতারা মিলে। যে অংশটা আওয়ামী লীগের সাথে ডিজিএফআইয়ের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, লাল পানি খাওয়া, ক্লাবে গিয়ে সব একসাথে করেছে। তো সেই জায়গা থেকে হচ্ছে হেফাজতের এই ক্যানভাসটা বসতে হবে। এরপরের কথা হচ্ছে যে রেজলিউশন কি, এটা যেটা করেছে যে দেখেন অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে কিন্তু হেফাজতের গণহত্যা হয়েছে। আসার পরে পিলখানা গণহত্যা হয়ে গেছে এবং এই প্রত্যেকটা গণহত্যার কিন্তু ধারাবাহিকতা আছে। দেখবেন পিলখানা গণহত্যা হয়েছে যেটা রাষ্ট্র আকারে, সমাজ আকারে, রাজনীতির জায়গা থেকে সিভিল সোসাইটি এইটা নিয়ে কোনো সিরিয়াস ক্যাম্পেইন, তর্ক বিতর্ক, বিচারের দাবি দাওয়াকে জনপ্রিয় করে তুলতে পারে নাই। এবং আমার আর্ম ফোর্সেস, আমার সভরেন ফোর্সেসগুলোকে যখন মাটির সাথে মিশিয়ে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে 57 জন মিলিটারি অফিসার একদিনে 2 দিনে মারা গেছে এমন কোনো হিস্ট্রি নাই, সারা পৃথিবীতে নাই, কোনো যুদ্ধেও হয় নাই এটা। এত পরিমাণ মিলিটারি অফিসার একদিনে হ্যাভ বিন কিলড, কখনো হয়নি। আবার কতগুলো ফোর্স আপনারা জানেন যে বিজিবিতে ক্রস সেকশন বিভিন্ন ফোর্সেস থেকে ডেপুটেশনে অফিসার দেওয়া হয়, সাথে হচ্ছে আমার বিজিবি। তাহলে আমার আর্ম ফোর্সেস এবং আমার সীমান্তরক্ষী বাহিনী এর পুরোটার উপরে যে হত্যাযজ্ঞ চলেছে রাষ্ট্র আকারে। এবং ফজলুর রহমান কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে এখানে ইন্ডিয়ান এলিমেন্টস ছিল, এখানে আওয়ামী এলিমেন্টস ছিল, যারা জয়েন্টলি মিলে আমার সভরেন্টিকে অ্যাটাক করেছে। বিডিআরের সাবেক চিফ মইনুল হোসেন সাহেব ইন্টারভিউতে বলেছেন যে এখানে ইন্ডিয়ান এলিমেন্টস খুব পরিষ্কার করেছিল এবং আওয়ামী এলিমেন্টস ছিল, সবাই মিলেছিল। অসংখ্য এভিডেন্স আছে ওখানে। মিলিটারি অফিসার যিনি শহীদ হয়েছেন তার ওয়াইফ পরিষ্কার করে বলেছেন তাদেরকে যখন আক্রমণ করতে আসে তখন হিন্দি ভাষায় কথা বলছিল। ওলামায়ে কেরাম হেফাজতে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা পর্যন্ত ইন্টারোগেশনের ব্যাপারে বলেছেন যাদেরকে হিন্দিতে ইন্টারোগেট করা হয়েছে। তাহলে এই পুরো বিষয়টা যে এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, সভরেন্টির কোশ্চেন। এবং দেখেন কারা, যারা প্রত্যেক দিন আমাকে আপনাকে 71-এর বটিকা বিক্রি করে, ওই ফেরিওয়ালারা, যেই ফেরিওয়ালা প্রত্যেক দিন আমাকে আপনার কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে, ওই বটিকা বিক্রেতাওয়ালারাই প্রত্যেক দিন আমার স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে। মানে চেতনা ব্যবসা করতে করতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, দাসখত দিয়ে আসছে ওই পারে। 2008-এর সেই বিখ্যাত ইনফেমাস ফেব্রুয়ারি মিটিং, যেটা কোয়ালিশন ইয়েস করলে আপনারা দেখবেন প্রণব মুখার্জি যে পরিষ্কার করে বলেছে যে কিভাবে কথা ছিল বিএনপি টোটাল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এই সমাবেশের সাথে মার্চ করবে, তারা একাত্মতা প্রকাশ করবে, বেগম জিয়া দাবি না আদায় হওয়া পর্যন্ত থাকবেন মঞ্চে। কিন্তু বিএনপির নেতারা ওনাকে কিছুক্ষণ সময় পরে থাকার পর ওনাকে উঠায় নিয়ে গেছেন। এবং আমরা জানি বিশ্বস্ত সূত্রে যে সেদিন রাতে যে মিলিটারি স্টাইলে ক্র্যাকডাউন করবে এটা বিএনপি নেতারা জানতেন। আমরা জানি এটা ওলামায়ে কেরামরাও জানে যে বিএনপির নেতারা এই জন্য ম্যাডাম জিয়াকে এখান থেকে উঠায় নিয়ে চলে গেছে। তাহলে দেখেন আপনি এখানে 1 দিন 2 দিন 3 দিন থাকার প্রিপারেশন নিয়ে আসছেন, দাবি দেওয়া অথবা হোয়াট এভার, আপনি সরকারের সাথে নেগোশিয়েট করবেন, চলে যাবেন এলাকা ছেড়ে। বিএনপির পলিটিক্যাল এলিমেন্টটা যোগ হওয়া এবং যোগ হওয়ার পরে সেটা কমিটমেন্ট মোতাবেক সে পর্যন্ত না থাকা, তখন সরকারকে প্রচণ্ড রকম এম্পাওয়ার করছে যে ক্ষোভ, মানে হুজুরদেরকে পিটাইতে হবে, সাইজ করতে হবে, এর ভিতরে আবার যুদ্ধাপরাধীর সেই নামকাওয়াস্তে বিচার চলছে। মানে পুরো ফ্রেমটা চিন্তা করে দেখেন, শাহবাগ তৈরি হচ্ছে এবং শাহবাগ থেকে হুমকি দেওয়া হচ্ছে হুজুরদের দেখে নিবে। একটা হচ্ছে মহিলা পরিষদ, নারীবাদীদের হুমকি, এর সাথে আবার শাহবাগীদের অংশ যোগ হয়েছে, ইসলামপন্থীদের যুদ্ধাপরাধীর বিচার টিচার এগুলো চলছে। সেই জায়গাতে দেখতে হবে যে কোন ফ্রেমে এই গণহত্যার সম্মতি, বৈধতা তৈরি করবার জন্য সরকার কাজ করেছে, বয়ানটা কি ছিল। এবং একই ইন্টারন্যাশনালি দেখেন, এটা যখন ডোমেস্টিক ডিসকোর্স এই অবস্থায় চলছে, ইন্টারন্যাশনাল ডিসকোর্স হচ্ছে ওয়ার অন টেরর। সারা দুনিয়াতে 9/11-এর পর থেকে মুসলিম বিশ্বে এবং মুসলিমরা যেখানে মাইনরিটি আকারে জীবনযাপন করছেন পশ্চিমে এবং অন্যান্য দেশগুলোতে,
সেখানে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ, রাইজিং মুসলিম কান্ট্রিগুলোকে সাপ্রেস করে দেওয়া, নাই করে দেওয়া, সেই প্রি 9/11 প্ল্যান কিন্তু এগুলো। সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করবো। তাহলে গ্লোবালি তখন ওয়ার অন টেররের ডিসকোর্স চলছে, যেই ডিসকোর্স দিয়ে আপনি যে কোনো দেশে ইসলামপন্থীদেরকে মৌলবাদী বানাইতে পারবেন, জঙ্গি বানাইতে পারবেন, এবং তারপরে হত্যাযোগ্য করে ফেলতে পারবেন ইভেনচুয়ালি। এবং সেই হত্যাযোগ্যতা হয়ে যাওয়ার পরে, তাকে হত্যা করবার পরে মানবাধিকারের প্রশ্নটা আসবে না, মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন আসবে না। তাহলে ফ্রেমটা চিন্তা করেন। এই ফ্রেম না বুঝলে কিন্তু শুধু হেফাজত, হত্যার বিচার চাই, এটা চাই, সেটা চাই, এই ছোটোখাটো জায়গাতে এটা থাকবে না। এটা একটা বড় ক্যানভাস আছে। এই বড় ক্যানভাসের ভিতরে দেখেন আমাদেরকে, ইসলামপন্থীদেরকে, দেশপ্রেমিক মানুষগুলোকে কিভাবে হত্যাযজ্ঞ করেছে। এবং শুধু হত্যাযজ্ঞ করে নাই, এই হত্যাযজ্ঞ করবার পরে এটা নিয়ে কথা বলাটাও মত প্রকাশের স্বাধীনতার ডেফিনেশনে ছিল না, যে আপনি এই হত্যা নিয়ে কথা বলতে পারবেন না। আপনি এই হত্যা নিয়ে কথা বললে আপনিও গুণযোগ্য হয়ে যাবেন, আপনিও ক্রসফায়ার যোগ্য হয়ে যাবেন। অতএব সেই ক্যানভাসে হচ্ছে হেফাজতের গণহত্যা হয়েছে। এবং আমরা এর আগে বারবার বলেছি, আমার মনে আছে আমি দেশের বাইরে ছিলাম, আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতে যখন ইন্টারভিউ দিয়েছি এই ব্যাপারে, এবং আমি বলেছি একই কথা, যে আমি কোনো পক্ষের সকল দাবির সাথে একমত না। আমি নারী নীতিমালারও পুরোটার সাথে একমত না, আবার হেফাজতেরও 13 দফা সব কিছুর সাথে আমি একমত না। কিন্তু গণতন্ত্র যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে দুই পক্ষকে তার কথা বলার অধিকার দিতে হবে, কোনো পক্ষকে কেউ নির্মূল করতে পারবে না। আর রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা হচ্ছে